আচ্ছা, ডিএসসি হলো ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। এখন আমাদের সিস্টেমে কম্পিউটার আছে ডিজিটাল ডাটা, বাট আমরা যদি এনভায়রনমেন্টে এই যে লাইট এলইডি লাইট জেনারেট করতেছি, ওটা একটা অ্যানালগ ডাটা না, কিন্তু ওটা কিন্তু আউটপুট ডিভাইস। কারণ হচ্ছে আমরা বলতেছি কখন লাইট জ্বলবে কখন জ্বলবে না। বাজারে একটা আউটপুট ডিভাইস, আমরা বলতেছি কখন জ্বলবে কখন বাজবে কখন বাজবে না। তো এগুলো আমরা কন্ট্রোল করতেছি, বাট ওটা আসলে জেনারেট কি করতেছে, লাইট আর সাউন্ড, এগুলো কি অ্যানালগ ডাটা। তার মানে আমরা ইনপুট দিচ্ছি ডিজিটাল ডাটা, বাট আমাদের আউটপুট দিচ্ছে কিন্তু অ্যানালগ ডাটা। সেই জন্য আমাদের ডিএসসি দিয়ে এটা কন্ট্রোল হবে, যে আমরা হচ্ছে যেটা কন্ট্রোল করব ওটা আমরা যেটা আউটপুট দেখাতে চাবো ওটা আমরা অ্যানালগে যাতে কনভার্ট করতে পারি আমাদের দরকারে। রিলে হচ্ছে আমাদের আউটপুটের জন্য কাজ হয়। এটা দিয়ে আমরা আসলে অনেক ছোট ভোল্টেজের মাইক্রোপ্রসেসর দিয়ে অনেক বড় লেভেলের প্রসেসর, মানে 5 ভোল্ট দিয়ে আমরা 20 ভোল্টের বাল্ব 120 ভোল্টের বাল্ব 220 ভোল্টের বাল্ব জ্বালাতে পারি। ঠিক আছে, এটা কিভাবে করে এটাও আমরা হচ্ছে থিওরি প্লাস ল্যাবেও আপনাদের রিলে আছে ওইখানে দেখব। তো বুঝা গেছে আসলে কি ইনপুট ডিভাইস আর কোনগুলো আউটপুট ডিভাইস কেন। আচ্ছা, এরপর আসি ট্রান্সডিউসার কি। ট্রান্সডিউসার একটা স্পেশাল ডিভাইস, এটা নন ইলেকট্রিক্যাল এলিজিবিলিটি ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করে। আমাদের যে তার দিয়ে যে ডাটা যায় সবই ইলেকট্রিক্যাল সিগন্যাল। সো আমাদের এনভায়রনমেন্টে যদি ইলেকট্রিক থাকতো তাহলে তো আমরা মরে যেতাম। আমাদের টেম্পারেচার কি, নন ইলেকট্রিক্যাল ডাটা একটা, সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করে। ওর ভিতরে আসলে একটা সার্কিট আছে যেটা হচ্ছে টেম্পারেচারকে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করে। ঠিক আছে, ধরেন সাইন ওয়েভ বা কজ ওয়েভে পরিণত করে। এর মধ্যে দুইটা টাইপ আছে, একটা হলো অ্যাক্টিভ ট্রান্সডিউসার। আচ্ছা, এটা হলো এনভায়রনমেন্টের সিগন্যালের রেসপন্স অনুযায়ী নিজের মতো করে ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করে। এর জন্য আমাদের আলাদা করে ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়ার দরকার হয় না। যেমন থার্মোমিটার, থার্মোমিটারে কি থাকে, পারদ থাকে না, পারদ কি করে, এটা অবশ্য থার্মোমিটারটা ঠিক না, আজকাল যে ডিজিটাল থার্মোমিটার হয়েছে অনেকটা ওই টাইপের। সো ওগুলা কি করতেছে, আপনি কি কোনো ব্যাটারি দিয়ে চালাচ্ছেন, আপনি কিন্তু কোনো ব্যাটারি ইউজ করতেছেন না। ওটার ভিতরে যে পারদ আছে ওই পারদটাই আপনার আশেপাশের এনভায়রনমেন্টের টেম্পারেচার অনুযায়ী অটোমেটিক ইনক্রিজ হতে থাকে। সেরাম যেটার জন্য আমার পাওয়ারের দরকার হবে না, যেটা আমার অটোমেটিক সিগন্যাল জেনারেট করবে বা আউটপুট দিবে, সেটা আমার হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সডিউসার। মানে আমার এর জন্য ও সলাই অ্যাক্টিভ থাকে, ওর কাছে যে প্যারামিটারের জন্য ওর অ্যাক্টিভিটি বেড়ে যায় সেটা আমরা মেজার করি জাস্ট, ওর কোনো এক্সট্রা পাওয়ারের দরকার হয় না। ঠিক আছে, এর প্যাসিভ ট্রান্সডিউসার কি, যেটার জন্য আমার এক্সটার্নাল এনার্জি পাওয়ারের দরকার হয়। যেমন আজকাল ডিজিটাল প্রেসার মেশিন যেগুলো আসছে ওগুলোতে ব্যাটারি দেওয়া লাগে। সো সেই সেন্সরগুলো যেগুলোতে এক্সটার্নাল এনার্জি লাগে সেগুলোকে বলে প্যাসিভ ট্রান্সডিউসার। ঠিক আছে, আমরা বুঝতে পারছি তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ কি, জাস্ট পার্থক্য হলো যে একটা এনার্জি লাগে এক্সটার্নাল আর একটা এক্সটার্নাল এনার্জি লাগে। আচ্ছা, এরপরে কিছু প্রপার্টি আছে ট্রান্সডিউসারের। প্রথমটা হলো লিনিয়ারিটি। লিনিয়ারিটি বলতে কি বোঝাচ্ছে, আপনার যে ফিজিক্যাল ভ্যালু সেই ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি তৈরি করতে হবে। এখন এনভায়রনমেন্ট টেম্পারেচার 32 34, এখন কারেন্ট তৈরি করলো 38 40 বা হচ্ছে ধরেন 62 64, তাহলে কি হবে, যেটা আমার এনভায়রনমেন্ট টেম্পারেচার তার থেকে বেশি বা কম হবে না। হ্যাঁ, অ্যাকুরেসি রেট থাকতে পারে, ধরেন 99% অ্যাকুরেসি, মানে ধরেন আপনার এনভায়রনমেন্টে টেম্পারেচার 34 ওদিকে 33.9, এইটুকু ডিফারেন্স হতে পারে, বাট হিউজ কোনো ডিফারেন্স হবে না, যে আমার ফিজিক্যাল যে ভ্যালুটা আছে তার সাথে ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করে। ঠিক আছে, এটাকেই বলে লিনিয়ারিটি। সেকেন্ড পার্ট হলো একটু হায়ার চেঞ্জের ভ্যালুর জন্য, ইউনিট পার চেঞ্জের ভ্যালুর জন্য আমার সেন্সরও সেটা ধরতে পারবে। ধরেন আমার টেম্পারেচার হঠাৎ করে 34 থেকে 35 হয়ে গেল, তাহলে আমার টেম্পারেচার করে যদি চেঞ্জটা হয়, এই চেঞ্জটা যেন আমার যে সেন্সরটা ওটাও ধরতে পারে যে 33 34 থেকে উপরে 35 হয়ে গেছে, এই চেঞ্জটা যেন আমাদের যে আমরা যে ডিভাইস ইউজ করে এটা মেজার করতেছি সেটাও ধরতে পারে। বুঝতে পারছি? হ্যালো, আমার কথা কি শুনতেছেন? মাদল শুনতেছেন মনে হচ্ছে না। জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, তো সেনসিটিভিটি আসলে কি,
আসলে বোঝাচ্ছে আমার একটু চেঞ্জের জন্য আমার সেন্স মানে আমার ডিভাইসও যেন সেই চেঞ্জটা বুঝতে পারে। আমার রুমে হঠাৎ করে আমার বাসার হিউমিডিটি বেড়ে গেল, সেটা যেন আমার সেন্সর হুট করে চেঞ্জ হওয়াটাকে ধরতে পারে যে চেঞ্জটা হচ্ছে। এরপরে হচ্ছে ডাইনামিক রেঞ্জ। ডাইনামিক রেঞ্জ বলতে কি বোঝায়, যে এর বেশি বা এর কম হলে আমার ভ্যালু জেনারেট হবে না। যেমন আমি বলছিলাম আপনাদের যে আমি DHT11 দেখাইছিলাম, মনে আছে টেম্পারেচার সেন্সর একটা, ওটা সীমা হলো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি এর বাইরে যদি কোনো টেম্পারেচারে নিয়ে যায়, যেমন ধরেন মাইনাস, যেখানে হচ্ছে বরফ পড়ে, ওখানে তো মাইনাস টেম্পারেচার, সো এখানে DHT11 আপনার কাজ করতে পারবে না। তার মানে কি এর একটা রেঞ্জ আছে, যে এই রেঞ্জের ভিতরে এটা কাজ করে। সেক্ষেত্রে আপনাকে DHT22 ইউজ করতে হবে, যেটা রেঞ্জ হচ্ছে গিয়ে -40 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস। তো প্রত্যেকটা সেন্সরে এরকম কিছু ডাইনামিক রেঞ্জ থাকে। যেমন আমি আগের দিন আল্ট্রাসাউন্ড বলছিলাম 400 সেন্টিমিটারের নরমালি বেশি নেয় না, কিছু কিছু সেন্সর আছে বেশি ডিটেক্ট করে, বাট নরমালি 400 বেশি নেয় না। সেরকম একটা রেঞ্জ থাকতে হবে যে এর কম বা এর বেশি ডাটা সে এর বেশি ভ্যালু হলে সে ডিটেক্ট করতে পারবে না। আর হচ্ছে রিপিটেবিলিটি, মানে কি বয়সের সাথে এর ব্যবহারে চেঞ্জ হবে না। কিন্তু আসলে ইলেকট্রিক্যাল যে আমাদের হার্ডওয়্যার ডিভাইস গুলো, ওগুলো এতটা কারেক্ট থাকে না, আস্তে আস্তে নষ্ট হয়েই যায়। বাট বলা হচ্ছে যেন না হয় এটা আমরা ট্রাই করবো, মানে আমাদের বয়স হওয়ার সাথে সাথে ওটার ভ্যালু চেঞ্জ হবে বা ওটা ঠিক মতো মেজারমেন্ট করবে না, এমন যেন না হয়। এটা বোঝানো হচ্ছে যে আমাদের একই রেজাল্ট যেন বারবার দিতে থাকে, একই টাইপ পারফরম্যান্সের জন্য কোনো চেঞ্জ না হয়। আর লাস্ট হলো ফিজিক্যাল সাইজ। ফিজিক্যাল সাইজ বলতে কি বোঝায়, আমরা চেঞ্জ ট্রাই করব আমাদের যে সেন্সর বা ট্রান্সডিউসার আছে ওটা যত বেশি ছোট হয় তত ভালো, যাতে আমাদের ওই এনভায়রনমেন্টের জন্য কোনো বড় চেঞ্জ না আনে। যেমন ধরেন আমাদের যদি ডিভাইসটা এত বড় হইতো, বড় একটা ইঞ্জিন দিয়ে চালাইতে হতো, যেটা রুমের টেম্পারেচার বাড়ায় দেয়। আগের কালের পিসি যেমন ছিল, কম্পিউটার গুলো কি ছিল, অনেক বেশি অনেকগুলো ইঞ্জিন দিয়ে চলতো, তো অনেক বেশি এনভায়রনমেন্ট ওইখানে গরম হয়ে যেত, ওই রুম যে রুমে কম্পিউটার থাকতো, তারপরে পানি দিয়ে ঠান্ডা করা লাগতো। সো যদি আপনার ডিভাইসটা এরকম হতো যেটা অনেক বড় ইঞ্জিন দিয়ে চলে, যেটা নিজেই টেম্পারেচার জেনারেট করতেছে, তাহলে কি হতো, অ্যাকচুয়াল টেম্পারেচার কি এনভায়রনমেন্টের আমরা পাইতাম? আমরা কোনটা পাইতাম, যে ওর কারণে ও যে এনভায়রনমেন্টের টেম্পারেচার বাড়ায় দিচ্ছে, আমরা বেশি টেম্পারেচারটা পাইতাম না, রিয়েল এনভায়রনমেন্টের টেম্পারেচারটা কিন্তু পাইতাম না। ও যেটা অনেক বড় সাইজ হওয়ার জন্য ও এক্সট্রা যে টেম্পারেচার দিয়েছে, আমরা যে টেম্পারেচার ক্রিয়েট করে ফেলছে নিজে নিজে, সেই টেম্পারেচারটাও দেখাই। সো আমাদের সাইজটা এত ছোট রাখার ট্রাই করতে হবে, এবং যাতে করে ওটা আমাদের যে প্রিভেলেন্ট এনভায়রনমেন্টের কোনো ডিস্টারবেন্স না করে। ঠিক আছে, বুঝা গেছে? এরপরে হচ্ছে আমরা জাস্ট তিনটা এটা লাগবে না, এটা হোমওয়ার্ক লেখা হয়, এটা আপনাদের লাগবে না। সো আমরা হচ্ছে শুধুমাত্র টেম্পারেচার মেজার করে এরকম তিনটা ট্রান্সডিউসার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, একটা হলো রেজিস্টিভ থার্মোমিটার। রেজিস্টিভ থার্মোমিটার আমরা অনেকটাই জানি, এটা হলো জাস্ট পার্থক্য হলো কিভাবে কাজ করে এটা আমরা শিখব। ঠিক আছে, থার্মোমিটার কিভাবে কাজ করে, ওর ভিতরে কি আছে বলেন তো? থার্মোমিটারে কি আছে কখনো কেউ ভাবছেন? ভাবেন নাই? থার্মোমিটারে পারদ থাকে, এটা জানতেন না আমরা? ছোটবেলায় থার্মোমিটার ভেঙে গেলে পারদ দিয়ে আমরা খেলতাম। তারপরে হচ্ছে সেই পারদের মধ্যে থেকে যদি কোনো সোনায় লাগে, সোনা নষ্ট হয়ে যায়, তো সাবধানে খেলতাম। আমি একটা নাকি নষ্ট করে ফেলছিলাম, যাই হোক। সো হচ্ছে এরকম পারদ নিয়ে আমরা খেলতাম, গোল গোল বানায়। সো ওই পারদ থাকে না থার্মোমিটারের, পারদ আসলে কি করে, ওর একটা রেজিস্ট্যান্স আছে যেটা আমাদের বডি টেম্পারেচার সাথে যায়। সো ওইটা কি করতে, আমাদের বডিতে ধরলে আমাদের বডি টেম্পারেচারের সমানভাবে যতটুকু আমাদের বডি টেম্পারেচার বাড়ছে, পারদও ঠিক সেইভাবে বাড়তো একইভাবে। তো আমরা পারদ দেখে দেখে বলতাম, আসলে তো আমরা দেখে দেখে বলতাম, বাট এর ভিতরে কিন্তু ম্যাথ আছে। ঠিক আছে, সো ওই পারদ দেখে দেখে আমরা ভাবতাম যে এত আমাদের টেম্পারেচার, বডি টেম্পারেচার। সেইখানে আসলে সেইভাবে কাজ হয়। কি বলছে, একটা থিন ডায়ামিটার ওয়্যারের টেম্পারেচার সেনসিটিভ মেটাল,
মানে একটা মেটাল ইউজ করা হয় যেটা টেম্পারেচার সেনসিটিভ। সেটা কি হয়, একটা পাইরেক্স টিউব দ্বারা আটকানো থাকে। আমাদের থার্মোমিটারটা ঠিক এমনই না, একটা টিউবের মধ্যে একটা পারদ ভরে রাখা, তাই না? তো একটা বলছে কি টেম্পারেচার সেনসিটিভ মেটাল, আপনি ধরেন পারদি অথবা এখন যেটা বেশি ইউজ হয় প্লাটিনাম ইউজ হয়, অনেক বড় বড় যে ইগুলা হয়। সো এটা কি হয়, পাইরেক্স টিউবের মধ্যে আটকানো থাকে। তারপরে কি এটা যে এনভায়রনমেন্টে টেম্পারেচার আপনি চাচ্ছেন সেখানে রাখা হয়। রাখলে কি হয়, এটা রেজিস্ট্যান্সের একই সামঞ্জস্য বজায় রাখে, এদের রেজিস্ট্যান্স বেড়ে যায়। রেজিস্ট্যান্স মানে কি, এই যে রেজিস্ট্যান্স মানে কি, এটা যে বলতে পারবেন না, কিছু বলার নেই আমার। রোদ ইলেকট্রনিক্সে পড়ছেন না, রোদ বেড়ে গেলে কারেন্ট আসতে যাইতে পারে না, রোদ কমে গেলে কারেন্ট বেশি তাড়াতাড়ি যাইতে পারে। রেজিস্টর ইউজ করছি না আমরা, সেরকম রেজিস্টরের মতো। সো এর একটা রেজিস্ট্যান্স আছে। তো দেখেন এখানে কি বলছে, আমাদের যে মানে ডিভাইসটার ভিতরে যে আমাদের এই যে সেনসিটিভ মেটাল আছে, এর ইনিশিয়াল একটা রোধ থাকে, রেজিস্ট্যান্স থাকে, সেটা কি R0। মানে T0 ধরেন একদম ইনিশিয়াল স্টেজে একটা টি টেম্পারেচার আপনাকে বলে দিল যে T0 কত, R0 ওই অবস্থায় তার রেজিস্ট্যান্স বলা থাকলো। এখন আপনি যে এনভায়রনমেন্টে রাখছেন সেটার সাথে সাথে যে ধরেন এনভায়রনমেন্ট আপনার T0 হলো 50 বা ধরেন 30, এখন আপনি যে টেম্পারেচারে রাখছেন সেটা হলো 50। সো 50 এর সাথে সাথে এই যে আপনার মেটালটার রেজিস্ট্যান্স বাড়তে থাকে। সো নতুন 50 টেম্পারেচারে আমরা যে রেজিস্ট্যান্সটা পাবো সেটা হলো RT। তাহলে T বের করতে পারবো এই সূত্র দিয়ে। বুঝা গেছে আমার কথা? সূত্রটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে। আবার বলি, ধরেন আমার এনভায়রনমেন্টে আমার ধরেন ইনিশিয়ালি আমার টেম্পারেচার হলো ধরেন থার্মোমিটারের টেম্পারেচার থাকে না, ইনিশিয়ালি একটা টেম্পারেচার থাকে ধরেন 97 টেম্পারেচারে ওর একটা রেজিস্ট্যান্স ভ্যালু আছে। এখন যখন আপনি আপনার বডির সাথে ওটাকে রাখতেছেন, ওটা রেজিস্ট্যান্স বাড়তে বাড়তে একটা ভ্যালুতে চলে যাবে, যেটা হচ্ছে ধরেন রেজিস্ট্যান্স ভ্যালু হলো তখন হচ্ছে ধরেন 20। কিন্তু হঠাৎ আপনি যে টেম্পারেচার রাখতেছেন ওই টেম্পারেচারে রাখে ওর রেজিস্ট্যান্স বেড়ে 40 হয়ে গেল। তাহলে কি আমরা T0 জানি, R0 জানি, RT জানি। তাহলে আমরা এখান থেকে TT বের করতে পারবো না, আমাদের টার্গেট টেম্পারেচারই বের করা, রাইট? সো আমরা TT ওই এনভায়রনমেন্টের টেম্পারেচার বের করতে পারবো। আর এই আলফাটা হলো টেম্পারেচার কোএফিশিয়েন্ট, যেটা মেটালের উপরে ডিপেন্ডেন্ট এবং এটা ফিক্সড। প্লাটিনামের জন্য এটা ফিক্সড, যে এনভায়রনমেন্টেই নেন না কেন। পারাদের জন্য এটা ফিক্সড, একটার জন্য একটা ফিক্সড। সো আমরা ম্যাপটা দেখলে একটু বুঝবো। আর একটু এখানে দেখেন কি বলছে, একটা প্লাটিনাম রেজিস্ট্যান্ট থার্মোমিটার ইউজেস দ্য চেঞ্জেস ইন R to measure the temperature. Suppose R0 মানে ইনিশিয়াল রেজিস্ট্যান্স আর ইনিশিয়াল টেম্পারেচার এত। বুঝা গেছে? তাহলে ইনিশিয়ালি R0 কত 50 আর T0 কত 20। আলফা অফ ফর প্লাটিনাম মানে টেম্পারেচার কোএফিশিয়েন্ট, এটা হলো ফিক্সড প্লাটিনামের জন্য। তাহলে what is the R when T is 50 degree Celsius? মানে আমাদের নিউ আর কত যখন আমাদের টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা ইজিলি আর এর ভ্যালু বের করতে পারবো না ওই সূত্র দিয়ে। আমার কথা বোঝা গেছে? হ্যালো, জি ম্যাম। আচ্ছা, এবার যদি আমি উল্টাটা বলি যে আর দেওয়া আছে টি কত, দেখেন পরে আমি দিয়ে দিয়েছি আরেকটা ম্যাম, যেখানে বলছে কি R0 T0 দেওয়া আছে, প্লাটিনামের ভ্যালু দেওয়া আছে। এখানে বলছে ধরেন একটা টিনের মধ্যে মেল্ট হতে থাকতেছে, আপনার টিন রাখছি আমি, মেল্ট করতে যাচ্ছি। ওর মেল্টিং পয়েন্ট বলতে কি বোঝায়, যখন ওটা গলে যাবে, মানে আমি একটা শক্ত টিন দিয়েছি, কোন টেম্পারেচারে ওর ইনিশিয়াল টেম্পারেচার 20 ছিল এবং তার ইনিশিয়াল রেজিস্ট্যান্স 50। আমি বললাম যে আমার ওই টিনটা গলে যখন যাবে তখন আমার ওই থার্মোমিটারের রোধ হবে, ধরেন আমি কিভাবে বুঝাই, ধরেন একটা বড় বোলের মধ্যে আমি একটা টিন রেখে সেটাকে তাপ দিব, আর ওখানে আরেকটা থার্মোমিটার রেখে দিছি যে আমার ইনিশিয়ালি এখন টেম্পারেচার, ওই থার্মোমিটারের কাছে একটা ইনিশিয়ালি টেম্পারেচার আছে R0 T0 এবং ওর আমরা কোএফিশিয়েন্ট জানি।
সো এখন ওই টিনটা যখন তার দিতে 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 এমন একটা সময় হবে যখন ওই টিনটা গলে যাবে, গলে গেলে আমি তখন আবার মেজারমেন্ট নিব। ঠিক আছে, তখন আমি কি করব, আর এর ভ্যালু আবার বের করব যে আর এখন কত, এটা বের করা যায়, রেজিস্ট্যান্স বের করা যায়। তো বের করলে ওই আর এর ভ্যালু যেহেতু আমি পাইছি, ওইখান থেকে আমি টি এর ভ্যালু পাইতে পারবো না। এখন আমরা সূত্র অনুযায়ী টি এর ভ্যালু বসাইলে আমি কিন্তু তাহলে বুঝতেছি যে ওই টেম্পারেচারে এত টেম্পারেচারে আমার হলো এই টিনটা মেল্ট হইছে। বুঝতে পারছি? আমার কথা বোঝা গেছে? যে আমি কত টেম্পারেচার আর এর ভ্যালু, নিউ আর এর ভ্যালু পাইলে আমি ইজিলি টি এর ভ্যালু বের করতে পারবো। বুঝা গেছে জিনিসটা কিভাবে কাজ করে? আবার বলি, ম্যাম টেম্পারেচারটা কি কেলভিনে নেওয়া লাগবে না? না না, সেলসিয়াসে রাখলেই হচ্ছে, কেলভিনে নিতে হবে না আপনাকে, এটা কেলভিনেই দেওয়া আছে। আমি কেলভিনে নিতে হবে না, আপনি কেলভিনে নিলে অনেক বেশি আসবে। আপনাকে যদি আমি সেলসিয়াসে দিই, সেলসিয়াসেই রাখবেন, ঠিক আছে? যেমন আসছে এমন, এক্সট্রা করার দরকার নেই। আচ্ছা, আবার বলি যে ধরেন আমি একটা বললাম আমার একটা বিশাল টিনের মধ্যে আমার অনেকগুলো আমার নরমাল এনভায়রনমেন্ট এখন 20 ডিগ্রি, তখন আমার আর জিরো ভ্যালু 50। এখন আমি একটা টিনের মধ্যে মেল্টিং পয়েন্ট যেটা কেবল গলে গেছে সেটার মধ্যেটাকে রাখলাম, তাহলে আমার আর বেড়ে এখন 91.6 হয়েছে। তাহলে আমার এখন মেল্টিং পয়েন্ট কত? তার মানে টিন মেল্ট হওয়ার জন্য আমার যে নতুন মেল্টিং পয়েন্ট বলতে বুঝে কত টেম্পারেচারে টিনটা মেল্ট হচ্ছে। সো আমরা যেহেতু এখন আর এর ভ্যালু ইনক্রিজ হয়ে গেছে, তাহলে আমি এখন টি এর ভ্যালু ইজিলি এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। বুঝা গেছে জিনিসটা কিভাবে ম্যাথটা কাজ করতেছে? আচ্ছা, আশা করি বুঝছি। এরপরে হলো থার্মিস্টর। এখানে একই রকম হয় কাজটা, কিন্তু এখানে পার্থক্যটা হলো আমরা নরমাল মেটালের জায়গায়, মানে আমরা প্লাটিনাম বা ইসের জায়গায় আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর ইউজ করি। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কোনো নির্দিষ্ট ম্যাটেরিয়াল না, আসলে এটা ফেব্রিকেশন করা হয় নিজের মতো করে। এতে কি সুবিধা? কম্প্যাক্টনেস, মানে এটা অনেক বেশি সিকিউর, অনেক সহজ, অনেক বেশি সিকিউর হয়, যেটা হচ্ছে আমার সহজে ডিভাইসটা নষ্ট হবে না। সেকেন্ডটা হলো হাই সেনসিটিভিটি, মানে ছোট একটু চেঞ্জ হলে এটা ধরতে পারে। আর হাই রেজিস্টিভিটি মানে রেজিস্ট্যান্স অনেক ফাস্ট চেঞ্জ হতে পারে। তো কি আমার সেনসিটিভিটি বেশি আর রেজিস্টিভিটি বেশি, এই জন্য এখন এটা বেশি ইউজ হয়। সেটার জন্য ইকুয়েশন দেখেন একটু চেঞ্জ, জাস্ট এই জায়গা আর একই জিনিস, টি আর টিও আর জিরো সবগুলো একই জিনিস, এখানে পার্থক্য হলো বিটা, আলফা জায়গায় বিটা আসছে। সেটা কি? সেমিস্টারের মানে হচ্ছে আমাদের যে থার্মিস্টরের মেটাল ওটার পরে ডিপেন্ড করে, ঠিক আছে? ওটাও ছিল হচ্ছে আমাদের যে থার্মোমিটারের জন্য যে মেটাল ইউজ করতেছে সেটার পরে ডিপেন্ড করে, বাট এটার নাম ডিফারেন্ট দেওয়া হয়েছে কারণ হচ্ছে এটা একটা সেমিকন্ডাক্টর, ঠিক আছে? সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের জন্য এটার নাম বিটা দেওয়া হয়েছে, এবং এটা একটু ইকুয়েশন ডিফারেন্ট। সেটা হলো এক্সেপশনাল ইউজ করা হয়েছে EXP টু দি পাওয়ার, এটা কিন্তু পুরাটা টু দি পাওয়ার হিসেবে যাবে, ই টু দি পাওয়ার হিসেবে পুরাটা ই টু দি পাওয়ার হিসেবে আছে। বুঝা গেছে? আচ্ছা, আশা করি বুঝছি। এরপরে হচ্ছে আর যেটা লাস্ট যেটা সেটা হলো থার্মোকাপলার। আচ্ছা, এখানে দুটো জাংশন থাকে, J1 আর J2। এখন এটা দিয়ে আসলে কি হয়, দুই টাইপের এনভায়রনমেন্টে টেম্পারেচারের পার্থক্য কত সেটা বের করা হয়, ঠিক আছে? দুই টাইপ এনভায়রনমেন্টে পার্থক্য, মানে দুই টাইপ এনভায়রনমেন্টে টেম্পারেচারের পার্থক্য কি করা হয়? জাংশন 1 এর পার্ট 2 কে একটা টেম্পারেচারে রাখা হয়, আর জাংশন 2 এর এটাকে আরেকটা টেম্পারেচারে রাখা হয়। রাখলে কি হয়? টেম্পারেচার ডিফারেন্সের জন্য এটা একটা ইএমএফ তৈরি হয়। ইএমএফ কি? ইএমএফ এর ফুল ফর্ম কি জানি আমরা? ইলেকট্রোমোটিভ ফোর্স, যার কোনো দিক থাকে না, সরি, যার একটা দিক থাকে, ঠিক আছে? বুঝতে পারছি? এই ইএমএফ এর ডিফারেন্সটা আমরা বের করি, তাহলে আমরা ওটা থেকে বের করতে পারি যে আমাদের টেম্পারেচার 1 আর টেম্পারেচার 1 এর ডিফারেন্স কত, মানে T2 - T1 বা T1 - T2। একটা টেম্পারেচার কত, অন্যটা টেম্পারেচার কত, এটা বের করতে পারি না একটা এনভায়রনমেন্টে।
দুইটা এনভায়রনমেন্টের টেম্পারেচারের পার্থক্য বের করতে পারি। বুঝা গেছে? দেখেন এখানে লেখা আছে। এই যে এখানে লেখা আছে দুইটা জাংশনকে আমি যখন টেম্পারেচার ডিফারেন্সে রাখি, an EMF is developed between the terminals T1 and T2 if there is any temperature difference in junction 1 junction 2. মানে জাংশন 1 জাংশন 2 এর মধ্যে যদি কোনো টেম্পারেচার ডিফারেন্স থাকে তাহলে ওই দুইটার মধ্যে একটা EMF জেনারেট হয়। টার্মিনাল T1 আর টার্মিনাল T2 এর মধ্যে একটা EMF জেনারেট হয়। এই যে এটা দ্বারা বোঝাচ্ছে যে টেম্পারেচার কোনটার বেশি T1 থেকে T2 এর দিকে সরে যাচ্ছে। ও যেটা তাহলে কি এই এটার ম্যাগনিটিউডের ডিপেন্ডেন্ট পরে আমরা টেম্পারেচার ডিফারেন্স বের করতে পারি। যেহেতু EMF একটা ভেক্টর রাশি, এর দুইটা পার্ট আছে, একটা হলো মান এবং দিক। তো আমরা মানটা খালি দরকার, আমাদের দিকটা দরকার নাই। তো মানটার বেসিসে আমরা দুইটা এনভায়রনমেন্টের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স বের করতে পারি। ডাইরেক্ট টেম্পারেচার বের করতে পারি না যে এটা টেম্পারেচার 20 ওটা টেম্পারেচার 40, এটা বের করতে পারি না। আমরা জাস্ট বের করতে পারি দুইটার মধ্যে ডিফারেন্স কত টেম্পারেচার, 20 নাকি 10 না 20। এটা হলো এই যে একটা মিটারের মধ্যে দেখা যাচ্ছে না, এই যে এটা যদি এই দিক থেকে ঘুরে এদিকে যায় তাহলে যতটুকু যাবে ততটুকু হলো টেম্পারেচার ডিফারেন্স। ঘড়িতে যেমন ভাবে ঘুরে না, এটাও সেভাবে ঘুরে। তো ইনিশিয়াল পজিশনে ধরেন এই মিডিলে ছিল, মিডিল থেকে যতটুকু ঘুরে গেছে ততটুকুই হচ্ছে আমার টেম্পারেচার ডিফারেন্স। বুঝতে পারছি? হ্যালো, আমরা ইলেকট্রনিক ল্যাবে কি ইউজ করছি না যে ভোল্টেজ মাপার জন্য যে মেশিনগুলো পাওয়া যায়, ওগুলা দুইটা জাংশনে ধরলে আসতে একদিক থেকে কাটা অন্যদিকে ঘুরে যেত। তো ঘুরে গেলে আমরা বলতাম যে এতটুকু টেম্পারেচার চেঞ্জ হয়েছে। সো অনেকটা এমন, যেমন ঘড়ির কাঁটা যদি ইনিশিয়ালি 12তে থাকে, সেখান থেকে আমরা যদি এক ঘুরে যাই তাহলে আমরা সেটাকে কি বলি যে 5 মিনিট পূরণ হয়েছে। ঠিক আছে? তো এরকমই যে আমার এটা যখনই দুইটা জাংশনে রাখা হয় T1 আর T2, সো এটা মিডল পজিশন থেকে যে কোনো একদিকে সরে যায়, কতটুকু সরে গেছে সেটা হলো এই দুইটা T1 আর T2 ডিফারেন্স, টেম্পারেচার ডিফারেন্স। আমরা রিয়েল টেম্পারেচার বের করতে পারি না, বা দুইটা এনভায়রনমেন্টের টেম্পারেচার ডিফারেন্সটা বের করতে পারি। ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, আপনারা না বুঝলে বলবেন না, আমি তো কি করে বুঝবো আপনারা বুঝতেছেন? হ্যালো, জি ম্যাম। আপনারা কি আদৌ আসছেন? আমার তো মনে হচ্ছে না, এতবার বলা লাগছে কি জন্য? আপনারা ক্লাস না করলে বলে দিবেন ক্লাস করবেন না, ঘুমায় থাকবেন। আর 3-4 বার বলার পরে রিপ্লাই দিচ্ছেন, সমস্যা কি আপনাদের? আমি ভালো বলে ক্যামেরা অন করা ছিল, এরপর আমি ক্যামেরা অন করা দেব। লাস্ট ক্লাস বললাম মানুষ একটু লাস্ট ক্লাসে বেশি মনোযোগ দিয়ে সাজেশন দিবে বা কিছু, বা লাস্ট টপিক পড়াচ্ছে। আমি এতবার করে বলতেছি কিছু বুঝছেন কিনা, না কেউ বুঝাবো কিনা। আর একজন তো নাই, একজন মাত্র রিপ্লাই দিচ্ছে, তাও অনেকক্ষণ পরে। হোয়াটএভার, যা আপনারা দেখছেন কিছু বলার নাই। সো এখানে জাস্ট লিস্ট দেওয়া আছে কোন টাইপের টেম্পারেচার, কোনটার ক্ষেত্রে কোন টাইপের ডিভাইস ইউজ করা হয়, এগুলো জাস্ট বলা আছে যে কোন টাইপের ডিভাইস ইউজ করে এগুলো বানানো হয়। ঠিক আছে? আর তো ডিফারেন্স এখানে আর কিছু নেই। সো আপনাদের টপিকগুলো এই পর্যন্ত। এখন আপনাদের যেটা সাজেশন নিয়ে বলার, এখন সবাই অ্যাক্টিভ হবে আই নো, বাট এখন যেটা বলার ছিল সাজেশন নিয়ে সেটা হলো এই যে ইন্ট্রো স্লাইড। আপনাদের হচ্ছে এই স্লাইড থেকে একটা, আপনাদের টোটালে হচ্ছে কোশ্চেন হবে হচ্ছে 4টা। ঠিক আছে? 5টা স্লাইড থেকে, তার মধ্যে ইন্ট্রো, এমকিউ বেস সিস্টেম, মানে এই যে 2 আর 3 মিলে, মানে ধরেন হচ্ছে 1 আর 2 মিলে একটা কোশ্চেন হবে। কিভাবে ডিস্ট্রিবিউট করা যায় একটু ভাবি দাঁড়ান। ডিস্ট্রিবিউশনটা কিভাবে করা যায়? 4 থেকে একটা সেট হবে, এটা শিওর। 5 থেকে একটা সেট হবে, এটা শিওর। 4 আর 5 থেকে একটা সেট হবে, আর হচ্ছে 1, 2, 3 থেকে দুইটা সেট হবে। মানে আপনাদের টোটাল 4টা সেট হবে, আপনি 3টা আনসার করবেন। ঠিক আছে? আমার কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম। 4টা সেট হবে, তার মধ্যে মানে অপশন থাকবে, তার মধ্যে আপনি 3টা আনসার করবেন। তার মধ্যে 5 থেকে একটা কোশ্চেন হবে, 5 থেকে একটা সেট হবে,
4 থেকে একটা সেট হবে আলাদা আলাদা, আর হচ্ছে 1 2 3 থেকে দুইটা সেট হবে, কারণ ইন্ট্রো অনেক ছোট হয়ে যায় একটা সেটের জন্য, আবার 3 অনেক ছোট হয়ে যায়। তো আমি মিলাই দিব, যে কোনো একটা হয় 1 আর 3 মিলায় একটা কোশ্চেন হবে, অথবা 1 আর 2 মিলায় একটা কোশ্চেন হবে। বুঝা গেছে? আমার কথা বুঝছি? জি ম্যাম। জি ম্যাম। যে হয় 1 আর 2 মিলে একটা কোশ্চেন হবে, 3 থেকে আরেকটা হবে, অথবা 1 আর 3 মিলে একটা কোশ্চেন হবে, 2 থেকে একটা কোশ্চেন হবে। এইভাবে মানে মিক্স না করলে হবে না, কারণ ইন্ট্রো স্লাইডটা আবার ছোট, আবার 2 একটু বড়, আবার 3 আবার ছোট। সো আমি বুঝতেছি না এখনো যে কিভাবে আমি দিব, বাট এই তিনটা মিলে দুইটা স্লাইড, তিনটা বলে দুইটা পাবেন, আর এখানে চাইলে আপনারা যে কোনো একটা করতে পারেন আপনাদের ইচ্ছা, বাট কোশ্চেন একটু ঠিকই হবে, একটু মনে রাখেন। পড়ানোর বাইরে অবশ্যই কিছু দিব না, বাট যেহেতু আমি আগে 2বার কোর্স নিছি, এখন কোর্স নিচ্ছি, সেই জন্য এবার কোশ্চেনটা একটু হলো প্যাটার্ন চেঞ্জ করবই। ঠিক আছে? এমনি স্লাইডের বাইরে কিছু থাকবে না, একটু গ্যারান্টি দিতে পারি। আর একটা জিনিস আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট, যে এক্সট্রা কোনো কথা লেখার দরকার নাই, যেটুকু বলছি সেটুকু লিখবেন। ঠিক আছে? যে আমি যদি বলি যে মাইক্রোপ্রসেসর ডেভেলপমেন্ট সিস্টেম কি, তাহলে মাইক্রোপ্রসেসর ডেভেলপমেন্ট সিস্টেমের সংজ্ঞা, তার সাথে আপনি ডায়াগ্রাম দিবেন কিনা সেটা আপনার ব্যাপার, বাট তারপরে এক্সট্রা লিখে গেলাম মাইক্রোপ্রসেসর সিস্টেম আমাদের অনেক ইম্পর্টেন্ট, অনেক কাজে হেল্প করে, এ করে সে করে, মানে এক্সট্রা কথা ইম্পর্টেন্ট এইভাবে অ্যাপ্লিকেশন, এই টাইপ এক্সট্রা কথা লেখার দরকার নেই। ঠিক আছে? এখন আমরা 4th ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ারে পড়ি না। ফার্স্ট ইয়ারে এটা বেশি বলা লাগে, আপনাদের কম বলা লাগে, তারপরে আপনাদের কিছু মানুষজন আছে এগুলো লাগে। আর আমি ট্রাস্ট মি, আমার যদি সবকিছু পারেন আপনার 1 ঘন্টাও লাগবে না পরীক্ষা শেষ হইতে, 1 ঘন্টায় হয়ে যাবে। আর যদি না পড়ে আসেন, দেখাশোনা করার জন্য বসে থাকেন, তাহলে 1.5 ঘন্টায়ও হবে না, কারণ আমার পরীক্ষার হলে দেখার সুযোগ নাই। কিন্তু যদি সবকিছু পড়ে আসেন, 1 ঘন্টার মধ্যে খাতা জমা দিয়ে যেতে পারবেন। ঠিক আছে? আমি কোশ্চেন খুব বড় করব না, এবং এক্সট্রা পেজও লাগার কথা না। জাস্ট যা কোশ্চেন চাইছি তাই অ্যানসার করবেন। কিছু কিছু ক্ষেত্রে যেমন আপনাকে বুঝতে হবে, যে আমি যদি বলি এখন সিপিইউর সাথে কিভাবে কোপ্রসেসর কমিউনিকেট করে, তাহলে নিশ্চয়ই আপনাকে ছবি দিতে হবে। এটা কি আমার বলে দিতে হবে কোশ্চেনে? এটা তো বলে দেওয়ার দরকার নেই, তাই না? সো কিছু জিনিস থাকবে যেগুলো আমাকে বলে না দিলে আপনাকে বুঝে নিতে হবে ডায়াগ্রাম দিতে হবে কিনা, বাট ওই যে আমার অনেক ইম্পর্টেন্ট এইটাই, মানে এক্সট্রা কথা লেখার দরকার নেই। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি একটু জিনিস করি আপনাদের, স্টপ শেয়ারিং। আপনাদের আমি যে ম্যাটেরিয়াল দিব বইয়ের, বুঝছেন, একটা বুক দিচ্ছি, বুক মানে যেটা আমি ফলো করছি, বাট এটা সব কপি পাওয়া যায় না। এই জন্য আগেরবার আমি হচ্ছে আমার জুনিয়রদের, মানে আমার ভার্সিটি জুনিয়রদের দিয়ে স্ক্যান করা নিয়েছিলাম, বাট সেখানে আসলে আপনাদের মিডের টপিক নাই, বেশিরভাগই হচ্ছে ফাইনালের টপিক। মিডের